আমার মনে হয় যে তোমার মনে জ্যোতির ব্যাপারে কোনো ভুল ধারণা আছে। তোমার আদেশ ছাড়া ও ওখানে থাকতে পারবে না। আমি ওকে এক্ষুনি ফোন করছি। দেখো, ছাড় না কবির, এই মনোমালিন্যে ওর রাখির দিনটাই খারাপ যাবে। ছাড় তুই, ওর বাপের বাড়ি গেছে, আরও না হয় একদিন থাকলো। না না না, তুমি একদম চিন্তা করো না, আমি একদম নর্মালি কথা বলবো ওর সাথে। কেননা দেখো, তোমার মনে যদি জ্যোতির ব্যাপারে কোনো ভুল ধারণা থাকে। তুই বুঝতে পারছিস না কবির, জ্যোতির মনে হবে যে আমি তোকে বলেছি ফোন করতে। জ্যোতি ওই মেয়েদের মতো একদমই নয় কাকিমা। মেয়ে তো, জ্যোতির কোনো কথাতেই আমার খারাপ লাগেনি। তোর জন্য যখন আমি একজন ডিভোর্সি মেয়েকে আপন করেছি, তাহলে এই সব কথায় কি আসে যায়? কাকিমা, জ্যোতি এখন আমার স্ত্রী, এই জন্য এরপর ওর ফেলে আসা অতীতের ব্যাপারে যদি কথা নাই বলা হয় সেটাই ভালো হয়। বলবো না, কিন্তু এখন তুইও সব কথা ভুলে যা। তোকে মেয়র সাহেবের সঙ্গে দিল্লি যেতে হবে কাল। হ্যাঁ, একটু মিষ্টি করে কথা বলবার চেষ্টা করো, কারণ এই মিষ্টি কথার সঙ্গে বিষ দিতে খুব সুবিধে হয়। আর আমি সেই বিষের প্রথম গ্রাস তুলে দিয়েছি আপনার ছেলেকে। আরে তোমরা পরিষ্কার করে কথা কেন বলতে পারো না? এমনিতেই মাথা গরম হয়ে আছে আমার, আর কি সব বলে যাচ্ছ? আমি কবিরকে জ্যোতির বিরুদ্ধে করার চেষ্টা করছি। এবার ও নিজেই জ্যোতিকে এই বাড়ি থেকে বের করে দেবে। আরে আমি তো এটা বুঝতে পারছি না যে তোমরা এত বড় প্ল্যানিং কেন করছো। শোনো, জ্যোতি নিজের বাপের বাড়ি গেছে, আর ও যদি ফিরেই না আসে তাহলে? বাহ, তোমার ক্ষমতা যদি চলে যে কোনো বৌমা একবার বাপের বাড়িতে যাবে আর ফিরে আসবে না। ধন্যবাদ বাবা, তুমি অন্তত আমাকে কোনো কর্মের তো ভাবলে। তুমি যাও আর ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে তোমার মাথাটা ভালো করে ধুয়ে এসো। আরে দেখ তো একে, আর যখন আমরা একে বউ সাজাতাম কিরকম ভাবে কাঁদতো। আরে ওটা তো আমি বউ সাজার অ্যাক্টিং করতাম। আচ্ছা, এখন তোমাদের আমি একটা সিক্রেট বলবো। যখন জামাইবাবু দিদিকে এখান থেকে নিয়ে যাচ্ছিল, দিদির কান্না থামছিলই না। তারপর আমি দিদিকে বললাম যে বেশি কেঁদো না, মেকআপ নষ্ট হয়ে যাবে। আর দিদি তাড়াতাড়ি চুপ করে গেল, তাই না দিদি? চুপ কর। এই না রে, আমি এরকম বলি না। আরে করছিস তোরা? অনেক হয়েছে, শুয়ে পড়ে। না মা, তোরা সারা রাত এখানে বসে গল্প করলেও না তোদের গল্প আর শেষ হবে না। চল, কালকে তো পুনমকে আনতে যাবি। আরে বাদ দাও না। আরে জ্যোতিকেও কালকে শ্বশুর বাড়ি যেতে হবে। যা, শুতে দে ওদের। তোরা শুয়ে পড়, কিন্তু আয় আমার সঙ্গে। গুড নাইট, বাই। আচ্ছা, কি ব্যাপার দিদি, আজ জামাইবাবুর ফোন এলো না? মনে হচ্ছে আজকাল তোমায় আর মিস করে না। ব্রোজও তো ফোন করেনি। ও, ওকে তো আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে আমায় যেন ডিস্টার্ব না করে। হ্যাঁ, চলো না জামাইবাবুকে ফোন করি। না না, রাত 1টা বেজে গেছে, এখন নয়। জ্যোতি, জল দাও না প্লিজ। তুমি তো ছিলে না, তুমি কি করে চলে এলে? আমি তো সবসময় এখানেই ছিলাম, তোমার কাছে।
এত রাতে জেগে আছিস? খুব জল তেষ্টা পেয়েছিল, তাই আমি এখানে চলে এসেছি। ইটস ওকে, আই এম ফাইন। তোর কাছে ঠিক এটা কবির, কিন্তু এটা ভুলিস না, তুই ছাড়াও এই পরিবারে আরো অনেক সম্পর্ক আছে ওর। ও কারোর বৌমা, কারোর বৌদি। কবির, তুই জানিস যে এই বাড়ির কিছু নিয়ম কানুন আছে, অন্য কারোর জন্যে, বিশেষ করে জ্যোতির জন্যে সেগুলো ভুল হতে পারে, কিন্তু আমার কাছে সেটাই সঠিক। তাই গত দিনগুলোতে জ্যোতি যা করেছে সেটা ঠিক করেনি। এসেই এই বাড়ির বৌমাদের পুরুষদের মাঝে ডাইনিং টেবিলে খেতে বসালো, জোর করে আশাকে তার বাপের বাড়ি পাঠালো, যখন তার স্বামী চাইছিল না। তাহলে কি প্রয়োজন ছিল এইসব করার? আর যেভাবে রিমার সামনে সুমেরকে অপমান করলো সেটা... কাকিমা, 1 মিনিট। ইউনো, আমার তো কখনো এরকম মনে হয়নি যে জ্যোতি কোনো ভুল করেছে। আর এমনি তো এই মাঝরাতে কি সব ডিসকাস করছো তুমি আমার সাথে? কারণ মাঝ রাতে এই বাড়ির ছেলে নিজে ফ্রিজ থেকে জল নিতে এসেছে, এটাই আমার চিন্তার বিষয়। এই বাড়ির বৌমাদের প্রথম কর্তব্য নিজের স্বামীর সেবা। কাকিমা, তুমি তো জানো আমি এইসব কোনো কথাই বিশ্বাস করি না, আর এটাই কারণ ছিল আমার প্রথমবার মহল থেকে ছেড়ে চলে যাওয়া। তুই তো এখন জ্যোতির মতো কথা বলছিস। ছোট বৌমা যেভাবে যা কাজ করছে, আমার ভয় করছে যদি পরিবারটাই না ভেঙে যায়। ওখানে সবাই খুব ভালো। মেজদি তো আমাদের সারাক্ষণ হাসাতে থাকে। আর আশা দিদি, ওনাকে দেখলে মায়ের কথা মনে পড়ে। হ্যাঁ, তোমার এই কাকিমাটা না আমার প্রচন্ড রাগী। সুষমা, আমি আমার শ্বশুর বাড়ির লোকের ব্যাপারে কোনো খারাপ কথা শুনতে চাই না। ওকে ওকে, সরি। মনে আছে তো আমাদেরকে বাবা কি বলতেন? কোনো মানুষ ভালো বা খারাপ হয় না, কারণ আমাদের সবাইকে তো ঈশ্বর বানিয়েছেন, আর ঈশ্বর কখনো ভুল হতে পারে? শুধু মানুষের চিন্তা খারাপ হতে পারে, যদি সেই চিন্তাই মুছে ফেলা যায় তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। আর আমার তো এটা মনে হয় যে কাকিমা একটু একটু করে নিজেকে বদলে নিচ্ছেন। উনি কিন্তু খুব রেসপেক্ট করেন আমাকে। দিদি, তোমার না একটাই প্রবলেম, তুমি না একটু বেশিই ভালো। বাবা কিন্তু এটাও বলেছিল যে কেউ যদি প্রয়োজনের থেকে বেশিও সুইট হয় না, তার পিছনেও কোনো কারণ থাকে। আর বাবা এটাও বলতেন যে এত চিন্তা করা ভালো না, যে মানুষ ভালো হয় তার সঙ্গে সবসময় ভালোই হয়। হ্যাঁ, হয়তো কখনো কখনো সময় লাগে, যেমন রেশমি। সুষমা, রেশমির ব্যাপারে কেউ কোনো কথা বলেনি? ওর একটা ফোনও আসেনি? দিদি, আমার মনে হয় ওর স্বামী ওকে এত ভালোবাসছে যে ও আমাদের সবাইকে ভুলে গেছে। আর হ্যাঁ, এখন তুমিও তোমার স্বামীর কথা চিন্তা করো আর ঘুমিয়ে পড়ো। আমার তো খুব ঘুম পাচ্ছে। গুড নাইট। এত সহজ নয় রেশমিকে ভুলে যাওয়াটা। যেমন তুই আমার নিজের বোন, তেমনি রেশমিকে আমি মন থেকে বোন বলে ভেবেছি। আমি না হয় না খেয়ে থাকবো, কিন্তু তোকে তো আমায় কিছু খাওয়াতেই হবে। আরে কি হলো এর? এই ও তো গর্ভবতী। যাও না গিয়ে জলটা নিয়ে এসো। মা ওঠ ওঠ, মা কি হয়েছে মা?
এই তো জ্ঞান ফিরেছে। এই অবস্থায় কোথায় ঘুরছিলি? আরে বাড়ি যা। বাড়ি কোথায় তোর? আমায় বল, আমি ছেড়ে আসবো। আমার মনে হচ্ছে কোনো খাওয়া দাওয়া করেনি, সেই জন্যই হয়তো মাথা ঘুরে পড়ে গেছে। যাও না, খাবারটা আনো। এনে একটু জল খা মা। তুই একদম চিন্তা করিস না মা। খেয়ে নে রে, নিজের জন্য না খেলেও নিজের সন্তানের জন্য তো খা। ওকে খালি পেটে রাখবি? আমার কাজ চাই, যে কোনো কাজ চলবে। আচ্ছা শোনো, হেয়ার ব্রাশ কোথায় আছে? হেয়ার ব্রাশ দাও না, চুল ঠিক করতে হবে। যাও না, কেন বারবার স্বপ্নে এসে আমাকে ডিস্টার্ব করছো? আরে স্বপ্ন দেখছো না, আমি সত্যি চলে এসেছি। হ্যাঁ ধরো, থ্যাংক ইউ। মনে হচ্ছে রাজকুমারের সারা রাত আমার চিন্তা করে ঘুম হয়নি। হ্যাঁ একদমই না, আমি তো একবারও তোমার কথা ভাবিনি। মিসও করনি আমাকে? না না, সত্যি বলবো, কি ভালো ঘুম হয়েছে আমার। এক মিনিটও তোমার চুরির ওই আওয়াজ, তোমার নুপুরের ওই আওয়াজ কিচ্ছু না। আমি আরাম করে, তুমি জানো না, একদম হেব্বি ঘুম হয়েছে। ঠিক আছে, আমি আবার চলে যাচ্ছি বাপের বাড়ি। খুব মিস করেছি। এখানে যে দেওয়াল আছে না, ওগুলোও তোমায় খুব মিস করেছে। কাকিমাও। আর যখন তুমি ছিলে না, তো কাকিমাও অনেক লেকচার শুরু করে দিল। কিন্তু কি ব্যাপারে? না সেরকম কিছু না, এমনি ওই জ্যোতিকে বোঝাও, হাত থেকে চলে যাচ্ছে, ওই নর্মাল যা বলে আর কি, বুঝতেই তো পারছো। আর কিছু কবির, এসব নিয়ে ইয়ার কি মেরো না প্লিজ, আমাকে বলো না সব কথা। আরে হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। মেয়ে না তুমি, এত সহজে মানবে না। এই যে আমি তোমাকে খুব মিস করেছি, কাকিমা সেটা দেখে ফেলেছে, চিন্তায় পড়ে গেছে। ব্যাস এটাই বলতে থাকলো যে জ্যোতিকে ওখানে রাখা উচিত হয়নি। কিন্তু আমি তো ওনার অনুমতি নিয়ে ওখানে থেকেছি। রেশমির কোনো খবর পেলে তুমি? আমি তোমার সঙ্গে সেই ব্যাপারেই কথা বলতে চাই। বলো। কি হয়েছে রেশমি? জ্যোতি আমাকে বলেছে ওর সম্পর্কে, কিন্তু এই ছোটখাটো ব্যাপারে তুই সময় নষ্ট করিস না। আমি আছি তো এখানে, তুই যা। মেয়র সাহেব অপেক্ষা করছেন, তোকে ওনার সাথে দিল্লি যেতে হবে না? হ্যাঁ যাচ্ছি। টেক কেয়ার। কাকিমা, কবিরের সঙ্গে আমাকে নিয়ে কোনো কথা হয়েছিল নাকি আপনার? কিছু নয় তো, কবির তোমাকে খুব মিস করছিল, তোমার বিচ্ছেদ সহ্য করতে পারছিল না, তাই সারা রাত ঘুমোইনি। ভবিষ্যতে ওকে একা ছেড়ে আমি কোথাও যাব না।
তোমায় তো কবিরই তার জীবন থেকে কেটে ফেলে দেবে, যেমন শরীরের কোনো ক্ষতস্থান কেটে ফেলা হয়। আচ্ছা, রেশমি সম্পর্কে কিছু জানতে পারলে? কোনো খবর পাচ্ছি না ওর। আমার জানাশোনা একজন আছে যে রেশমির ব্যাপারে খবর নিতে পারবে। ট্রাস্ট মি ডার্লিং, আজ পর্যন্ত আমার জীবন বইপত্রের মধ্যেই ডুবেছিল, কিন্তু যখন থেকে তুমি আমার জীবনে এসেছো আমি তো আমার নিজেকেও হারিয়ে ফেলেছি। আমার জীবনে তুমি প্রথম এবং শেষ নারী মধু। বিক্রম! আরে অন্য কোনো মেয়ে নয়, আমার মা। আমি পরে কথা বলছি, ভাই। আরে বৌদি, এসো না। মনে হচ্ছে তুমি খুব ব্যস্ত, আমি পরে আসবো। আরে না না বৌদি, তুমি তো জানোই না আমি একটা মহিলা আশ্রমে দেখাশোনা করি। রোজই কোনো না কোনো অসহায় মেয়ে আমার কাছে আসে আর আমি ওকে সঠিক পথ দেখাই। সত্যি খুব ভালো কাজ করো তুমি। এরকমই আরো একটা কাজের দায়িত্ব তোমায় দিতে এসেছি। হ্যাঁ হ্যাঁ, ওই দিন দাদাও বলছিল বটে। তোমার একটা হেল্পের দরকার ছিল, তাই না? আদেশ করো। হ্যাঁ, একটা মেয়ে আছে রেশমি বলে, কোনো বড়লোক বাড়ির একটা ছেলে ওকে বিয়ে করেছিল মন্দিরে। ওকে ব্যবহার করে আর তারপর ছেড়ে দিয়ে চলে যায়। এখনো প্রেগনেন্ট। যদিও আমার বাড়িতে একটা লেটার রেখে দিয়ে গেছে যে ও নিজের স্বামীর সঙ্গেই যাচ্ছে, কিন্তু যাওয়ার পর থেকে ও আমাকে একটাও ফোন করেনি। ওর স্বামী অত্যন্ত জঘন্য একটা লোক। আমার খুব ভয় করছে রেশমিকে যদি আবার কোনো... বৌদি, আমরা যতক্ষণ রেশমিকে খুঁজে না পাচ্ছি ততক্ষণ আমরা জানবো কি করে? তোমার কাছে রেশমি বা ওই ছেলেটার কোনো নাম্বার আছে? হ্যাঁ, একটা নাম্বার আছে, যে নাম্বারে অনেকবার ফোন করেছি আমি। রাজ ওই ছেলেটার নাম। কিন্তু এখন সেই নাম্বারটাও লাগছে না। এই নাম্বারটা তো আমি মুখস্থ করে নিলাম বৌদি, কিন্তু এই দিয়ে কিছু হবে না। এতক্ষণ তো ও নিশ্চয়ই নিজের নাম্বার চেঞ্জ করে ফেলেছে। তুমি একটা কাজ করো, এই নাম্বারটা ডিলিট করে দাও। আচ্ছা, আমি করে দিচ্ছি। মুছে গেল রাজ। এখন থেকে এটা আমার দায়িত্ব যে বৌদি, আমি রেশমি আর ওই ছেলেটাকে খুঁজে তোমার সামনে নিয়ে আসবো। থ্যাঙ্কস, কিন্তু কোনো নাম্বার ছাড়া, অ্যাড্রেস ছাড়া আমরা ওই ছেলেটা অবধি পৌঁছাবো কি করে? সেই সব কিছু আমার উপর ছেড়ে দাও বৌদি, আর তুমি একদম নিশ্চিন্তে থাকো, আমি সব সামলে নেব। আচ্ছা, আমি যাই তাহলে। বৌদির মোবাইল থেকে তো নাম্বারটা ডিলিট করে দিলাম আমি, কিন্তু এরপর কি হবে? 2-4 দিনের মধ্যে যদি কোনো রেজাল্ট না পায়, তারপরে ও আবার রেশমি আর রাজ মানে আমাকে খুঁজতে শুরু করে দেবে। তুই রেশমিকে খুঁজে বার কর আর ওর গল্প শেষ করে দে। এখানে আমি জ্যোতিকে এই বাড়ি থেকে বের করার আয়োজন করি, তাও আমাদের সতর্ক থাকতে হবে। হতে পারে রেশমি জ্যোতিকে ফোন করলো, আর রেশমির ব্যাপারটা যদি এই বাড়িতে চলে আসে, তখন জ্যোতি কবিরের সাহায্য নিয়ে তোর বেঁচে থাকাই মুশকিল করে দেবে। মা, তুমি আমাকে বাঁচাচ্ছ না ভয় দেখাচ্ছ? পথ দেখাচ্ছি। যেভাবে আমি আর মেয়র সাহেব জ্যোতির চোখে মহান হচ্ছি, সেইভাবেই তুই কবিরের চোখে মহান হয়ে ওঠ। এমন কিছু কর যাতে কবির তোকে বিশ্বাস করতে শুরু করে, আর জ্যোতি যখন তোকে দোষারোপ করবে যেন কবির বিশ্বাস না করে। কবির জ্যোতির পাশে নয়, তোর পাশে দাঁড়াবে। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।